বিদ্রোহীরা যখন রাজধানী দামেস্কে প্রবেশ করছেন, ঠিক তখনই দামেস্ক বিমানবন্দর থেকে একটি ইলিউশন 75 উড়োজাহাজে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এমনটাই দাবি করা হচ্ছে, কিন্তু তিনি ঠিক কোথায় গেছেন তা জানা যায়নি। এমনকি মাঝপথ থেকেই হুট করে গায়েব হয়ে গেছে এই উড়োজাহাজ। এ কারণে বাশার আল আসাদ মারা গেছেন বলে গুঞ্জনও শুরু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, সিরিয়ান এয়ার 9218 ফ্লাইটটি দামেস্ক থেকে উড়াল দেওয়া সর্বশেষ ফ্লাইট বলে জানিয়েছে ফ্লাইট রাডার 24। মাঝপথেই তাদের রাডারের সঙ্গে আর যোগাযোগ হয়নি উড়োজাহাজের। তাতে নতুন করে গুঞ্জন মাথাচাড়া দিচ্ছে। কেউ কেউ বলছেন বাশার আল আসাদকে বহনকারী উড়োজাহাজ মাঝ আকাশে বিধ্বস্ত হয়ে থাকতে পারে, আবার এমনও হতে পারে ওই উড়োজাহাজে হামলা করা হয়েছে। ইন্ডিয়া টুডে বলছে, ফ্লাইটটি বিদ্রোহী শাসিত হোমসে পৌঁছানোর পর তা মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়। ওই সময় এর গতি পরিবর্তন হচ্ছিল। এটি তখন ৩,৫০০ মিটার উপরে ছিল, কিন্তু গায়েব হওয়ার আগে ছিল ১,০০০ মিটার উপরে। এ নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে। ওই উড়োজাহাজে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ছিলেন কিনা বার্তা সংস্থা রয়টার্স তা নিশ্চিত হতে পারেনি। এতে তার স্ত্রী আসমা ও ২ সন্তানও হয়তো থাকতে পারেন, তবে রয়টার্সও উড়োজাহাজের গন্তব্য নিয়ে নিশ্চিত হতে পারেনি। বার্তা সংস্থাটি বলছে, এটি প্রথমে সিরিয়ার উপকূলীয় এলাকার দিকে যাচ্ছিল, সেখানে আসাদের শক্ত ঘাঁটি, কিন্তু এরপরই এটি উল্টো ঘুরে আর সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। বাশার ইরান কিংবা রাশিয়ায় যেতে পারেন বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু এ ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দিয়ে মুম্বাই পুলিশের কাছে একটি মেসেজ পাঠানো হয়েছে। যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি এসেছে সেটি রাজস্থানের আজমিরের বলে চিহ্নিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়। শনিবার সকালে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বার্তাটি পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বার্তায় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর উল্লেখ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদীকে হত্যার পরিকল্পনার কথা বলা হয়েছে, যদিও পুলিশ এই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে। তিনি মদ্যপ অবস্থায় এই মেসেজ করে থাকতে পারেন। এ নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এই হুমকির বার্তা পাওয়ার পর মুম্বাইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এর আগে বহুবার হুমকি দিয়ে ভুয়া বার্তা এসেছে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে। সম্প্রতি সালমান খানকে খুনের হুমকি দিয়ে তাদের হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠানো হয়েছিল। গত মাসের শেষে প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা করা হয়েছে বলে হুমকি আসে মুম্বাই পুলিশের কাছে। এ ঘটনায় ৩৪ বছরের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছিল। সিরিয়ায় এখন টালমাটাল অবস্থা। পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দেশটির বেশিরভাগ এলাকা বিদ্রোহীদের দখলে। এর মধ্যেই দেশটিতে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। রোববার সকালে তারা ট্যাঙ্ক নিয়ে দেশটিতে প্রবেশ করে বলে জানা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ছাড়াও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মেহের নিউজ। এসব প্রতিবেদনে বলা হয়, এর মধ্য দিয়ে গত ৫০ বছরের মধ্যেই প্রথম সিরিয়া এভাবে প্রবেশ করল ইসরায়েলি সেনারা। আরেক সংবাদ মাধ্যম মানার নিউজ বলছে, রোববার সকালে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সীমান্ত বেড়া অতিক্রম করে গোলান মালভূমি অর্থাৎ মাউন্ট হারমন এলাকায় প্রবেশ করে ইসরায়েলি ট্যাঙ্ক। তবে এটি বাফার জোন বলে দাবি করছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েলকে ১৯৭৪ সালের যুদ্ধবিরতি রেখা ভিত্তিক একটি নতুন প্রতিরক্ষা রেখা প্রতিষ্ঠা করতে হয়। এই নিয়ন্ত্রণ রেখা অধিকৃত গোলান মালভূমি এলাকায় অবস্থিত। ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অংশ দখল করে। ১৯৮১ সালে সেটির পুরোটাই তারা নিয়ন্ত্রণে নেয়, তবে কিছু বাফার জোন ছিল। গত ২৬ নভেম্বর নতুন করে আসাদ বাহিনীর ওপর হামলা চালাতে শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। প্রথমে আলেপ্পো শহর দখলের পর দ্রুত রাজধানী দামেস্কের দিকে এগোতে থাকে তারা। এরপর মাত্র ১১ দিনের মাথায় আজ রোববার দামেস্ক মুক্ত করার ঘোষণা দিল বিদ্রোহীরা। এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান ঘটল।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একটি ব্যক্তিগত হেলিকপ্টারে করে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে গেছেন বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাশারের দামেস্ক ছেড়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে। এরপর সিরিয়া নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সিরিয়া পরিস্থিতির দিকে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে নজর রাখছে বলে হোয়াইট হাউস বিবৃতি দিয়েছে। আজ রোববার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার নজিরবিহীন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন এবং তার দল সিরিয়ার নজিরবিহীন এই ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং আঞ্চলিক অংশীদারদের সাথে এ বিষয়ে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে। গত ২৬ নভেম্বর নতুন করে আসাদ বাহিনীর ওপর হামলা চালাতে শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। প্রথমে আলেপ্পো শহর দখলের পর দ্রুত রাজধানী দামেস্কের দিকে এগোতে থাকে তারা। এরপর মাত্র ১১ দিনের মাথায় আজ রোববার দামেস্ক মুক্ত করার ঘোষণা দিল বিদ্রোহীরা। এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের স্বৈর শাসনের অবসান ঘটল। যুক্তরাষ্ট্রের নতুন নিয়োগ পাওয়া গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১০০ সাবেক মার্কিন কূটনীতিক ও গোয়েন্দা। তুলসী গ্যাবার্ডকে নিয়ে মার্কিন সিনেটের রুদ্ধদ্বার বৈঠক আয়োজনের আহ্বানও জানিয়েছেন তারা। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তুলসী গ্যাবার্ডকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পরিচালক পদে মনোনয়ন দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মনোনয়নের পর গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেছেন, ট্রাম্পের জাতীয় গোয়েন্দা পরিচালক পদে গ্যাবার্ডের মনোনয়ন নিয়ে আমরা উদ্বিগ্ন। তুলসীর অতীত কার্যক্রম বলছে, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কংগ্রেস ও সমগ্র জাতীয় নিরাপত্তা ব্যবস্থার কাছে নিরপেক্ষ গোয়েন্দা ব্রিফিং করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এই ১০০ জন সাবেক কূটনীতিক ও গোয়েন্দা গত বুধবার ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এবং আসন্ন রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনকে চিঠি দেন। ওই চিঠিতে তারা ট্রাম্পের শীর্ষ নিয়োগগুলো পর্যালোচনার জন্য গোপনে বৈঠকের অনুরোধ জানিয়েছেন। চিঠিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান, সাবেক ন্যাটো উপমহাসচিব রোজ গটেমোয়েলার, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যান্টনি লেক এবং বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। এই চিঠির বিষয়ে গতকাল ট্রাম্পের ট্রানজিশন টিমের একজন মুখপাত্র বলেন, রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান ভিত্তিহীন এবং দলীয় পক্ষপাতদুষ্ট।